তার হবে না। আপু গুন্ডা মাস্তানা একদম পছন্দ করে না। আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে। তীব্র বলল, ঠিক বলেছে, এসো না। কেন? আপনি বুঝি খারাপ? তার ক্ষুদ্র জবাব। খুব। তাহলে কি হবে? আমিও অত ভালো নই। আমি তো বড় হলে বক্সিং এ যাব, সবাইকে আছাড় মেরিয়ে মেরিয়ে মারবো। আপু তো ভালো মেয়ে, ওইসব বোঝে না। শাফিন বলল, তোমার কাউকে আছাড় মারতে হবে না ভাই, তুমি কারো উপর শুয়ে পড়লেই তার নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। বাকিরা ভীষণ মজায় হু হা করে হেসে উঠল। অমনি রাহাত মুখ কালো করে তীব্রর দিকে চাইল। শাফিন পাশেই ছিল তার। সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল, চুপ থাকতে বলেছি না তোকে? শাফিন থামলো, তবে হাসল মিটিমিটি। তীব্র রাহাতের দিকে চেয়ে বলল, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যাও এখন। আচ্ছা, সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে, আপনারা সবাই আসবেন কিন্তু। কিন্তু শাফিনকে দেখিয়ে বলল। শুধু ওনাকে রেখে আসবেন। সে তবদা খেয়ে বলল, আমি কি করলো? আপনি আমাকে মোটা বলেছেন, তাই আপনি বাদ। তারপর হাঁটা দিতেই তীব্র বলল, দাঁড়াও। থামলো রাহাত। তুষারকে ইশারা করলে এসে ছুটে গেল পাশের দোকানে। পলিথিনে 4টে আইসক্রিম পেঁচিয়ে ফেরত এলো। হাতে দিতেই রাহাতের চেহারা চকচকে হয়। হেসে তীব্রকে বলল, থ্যাংক ইউ। দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে। শাফিন সেদিক চেয়ে বলল, কি খুদে ভক্ত বানালি রে ভাই, মিষ্টিও এনে খাওয়াচ্ছে। অন্তত এই ভালোবাসার মান রাখতে ওকে তোর শালা বানানো উচিত। তীব্রের উপর প্রভাব ফেলল না কথাটা। তার ফোন বাজছে সামনে। স্ক্রিনে জামশেদের নাম। সে পুনরায় স্টার্ট দিল চেপ। বাকিদের রেখে এগিয়ে গেল সামনে। বৈশাখের 5 তারিখ। আজ মিথিলার বিয়ে। ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপচানো সমাগম। খোরশেদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে। এদিক থেকে বেশ পিছিয়ে সালমা। এক ভাই ব্যতীত তার নিজের কেউ নেই। অতিথি যা সব শ্বশুরালয়ের। খোরশেদুলের পিতা মহিদুল সেকেনে মানব। ক্লাবে অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দের। খোরশেদুলের বাধ্য সন্তান। পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেন সবকিছুর। 4 কামরার ফ্ল্যাট অল্প মানুষেই ভরে গেছে। গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা। সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা মাঠের মতন। খোরশেদুল সেখানে টেবিল চেয়ার পাতিয়েছেন। প্যান্ডেল সাজিয়েছেন বড় করে। মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে। সালমার পদযুগলের বিশ্রাম নেই। শ্বশুরবাড়ির মানুষ আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি। পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য। মেয়েটাকে বলতে হয় না, আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব। এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে। গ্লাসে ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে। নুহা তার মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ। বোর্ড এক্সামের পর তাদের আজই দেখা হলো। অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না। সে গল্পে বসলে সালমা কিছু বলবেন না, কিন্তু বিবেক বলেও ব্যস্ত আছে তিনি। উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে। মিথিলাকে সাজানো হচ্ছে। ঘরে মোটামুটি মানুষ। অন্য ঘরে জায়গা না পেয়ে নুহাও এসে বসেছে সেখানে। তবে সেই আসলে মিথিলার থেকেই সচেতন দূরত্ব। মানুষ হিসেবে বেশ অহংকারী সে। এই জন্য নুহার সাথে বিশেষ জমে না। আবার পুষ্পিতার সঙ্গে আজে বাজে ব্যবহারের জন্য দুচক্ষে তাকে দেখতে পারে না ও। মিথিলার ফোন বাজছে। স্ক্রিনে আনসেভ নম্বর। কয়েকবার নাহিদ হতে পারে ভেবে সে লাইন কাটল। পর মুহূর্তে ফের কল আসে। গত কয়েকদিন যাবৎ নাহিনে সারা শব্দ নেই। ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়েছে। রাত বিরেতে কল করে বিরক্ত করছে না। মিথিলা বাধ্য হয়ে রিসিভ করলো। তার শ্বশুরবাড়ির কেউ হয় যদি। হা করার পূর্বে ভেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ। তাহলে বিয়েটা করছোই মিথিলা? অচিরে মেজাজ চটে গেল ওর। চেঁচাতে গিয়েও আশেপাশের মানুষ দেখে থামল। উঠে গেল বারান্দায়। আবার তুমি ফোন করেছো নাহিদ? আর কবার ব্লক করলে থামবে? আর ব্লক করতে হবে না, আজকেই শেষ। এরপর আর তোমায় জ্বালাবো না। মিথিলা ভ্রু কুঁচায়। হঠাৎ এত সুবুদ্ধি? নাহিদ মলিন হেসে বলল, কি লাভ বলো? তুমি তো আর আমার হবে না, তাই সব আশা ছেড়ে চাইছি তুমি ভালো থাকো। থাক থাক, এত ভালো মানুষ আসতে হবে না। এসব বলতে ফোন করেছো? তাহলে বলে রাখি, আমার সময় নেই, তৈরি হচ্ছি। বউ সাচ্ছ, কত শখ ছিল আমার
তোমাকে নিজের বউ রূপে দেখব। হলো না। তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ, কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল, এসব লুতুপুতু কথা অন্য কাউকে বলো নাহিদ, শুনলে খুশি হবে। আমি রাখছি। সহসা নাহিদের ব্যস্ত স্বর। না শোনো, কি? নাহিদ অনুরোধ করল। একবার বাড়ির পেছনে আসবে প্লিজ। মানে ওখানে কি কাজ? একটা বার দেখবো তোমায়, বউ সেজেছ, আমার না হোক অন্যের। কেমন লাগে দেখতে ইচ্ছে করছে। মিথিলা তাজ্জব হয়ে বলল, মানুষ এত নির্লজ্জ হয় কি করে? আমাকে তো পাগল কুত্তাই কামড়েছে যে এখন আমি এই অবস্থায় তুমি রাখবে আর ছুটবো। পারবো না ভাই। নাহিদের আকুল কণ্ঠ। প্লিজ মিথিলা। বললাম তো না, বেশি ঘাঁটিও না। নাম্বার এটাও ব্লক করব বলে দিলাম। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আসতে হবে না তোমায়। তাহলে বরং একবার বলে দাও আংটিটা কি করব। কিসের আংটি? শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হীরের আংটি কিনেছি। আসবে না যখন চলে যাচ্ছি। এতক্ষণে বিদিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার। শিথিল হলো চোখ মুখ। হিরে শব্দটা শুনে লোভাতুর মন নেচে কুদে উঠল। থেমে থেমে শুধালো, হীরের আংটি? সত্যি? মিথ্যে বললে কি তুমি ফিরবে? তাহলে ফিরে যাচ্ছি। আসবে না যখন অপেক্ষা করে কি লাভ। সে শশব্যস্ত বলল, না না, যেও না। আমি কি তোমায় যেতে বলেছি নাকি? আসবে তুমি? মিথিলার স্বর মাত্রাধিক কোমল করে বলল, আসছি, কিন্তু একটু সময় লাগবে। তুমি আবার চলে যেও না নাহিদ। না না, যাব না, এসো তুমি। মিথিলা ফোন নামালো কান থেকে, তাকালো রুমের চারদিক। একটা একটা মানুষ ও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে। তারপর নিচে নামা বাবা সেখানে কিভাবে যাবে? এদিকে আংটির জন্য ভেতরটা খুশখুশ করছে ওর। মিথিলার ঠোঁট কামড়ায়, ভাবলো যাই হয়ে যাক, বলদটার থেকে শেষবার এত দামি উপহার হাতছাড়া করা যাবে না। সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি গুঞ্জন ছুটল পরাশার। একজন রুমে এসে কথা ছুড়ল, বরের গাড়ি গলিতে ঢুকছে, গেট ধরতে তৈরি হও সবাই। সবাই হইচই বাঁধিয়ে ফেললেও মিথিলা মহা দুশ্চিন্তায় পড়ল। পলাশরা চলে আসবে এখন, ওকে তো থাকতেই হবে। তাছাড়া বউ অন্য ছেলের সাথে একান্তে দেখা করতে যাওয়া বিপদ। কেউ দেখে ফেললে সব শেষ। সেই ক্ষণে গ্লাস ভর্তি ট্রে নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা। ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে। দারুণ বুদ্ধিতে ছলকে উঠল কোষ। এগিয়ে এসে পুষ্পিতার কনুই টেনে নিয়ে চলল এক কোণায়। ঈষৎ চমকালো ও। আবার কিছু করলো কি? মিথিলা চাপা কণ্ঠে বলল, আমার একটা কাজ করে দে। কি কাজ আপু? বাড়ির পেছনে যাবি, একটা পার্সেল আসবে আমার, নিয়ে চলে আসবি। এখন এখন তো ওখানে খুব অন্ধকার। মিথিলার নিরুদ্বেগ। তো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল। ভয় লাগে। মিথিলা কটমটিয়ে ওঠে। নাকা নাকা কথা বলবি না, আমার বিয়ে, না হলে আমিই যেতাম। তুই জাস্ট যাবি ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি, ব্যাস। এত ভয়ের কি আছে? খালি কাজ না করার ছুটনো, তাই না? পুষ্পিতা বলল, নুহাকে সাথে নেব? এই না, নুহাকে কেন? কাউকে কিছু বলা যাবে না। এনে সোজা আমার হাতে দিবি, মনে থাকবে। পুষ্পিতা মাথা নোয়ালো, পরপর ঘাট হেলালো। তাড়াতাড়ি যা, ট্রেটা আমার হাতে দে। হাত থেকে নিজ দিকে ট্রে নিল মিথিলা। তাগাদা দিয়ে উঠে ওকে পাঠালো নিচে। নুহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখলো। তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি। লাইন কেটে সিমটাই ফোন থেকে বের করে ফেললো নাহিদ। উজ্জ্বল চোখে চাইল তীব্রের দিক, আনন্দ চিত্তে জানালো, আসছে। গুড, যখন বললাম ঠিক তখন হাজির হবি। সময়টা মাথায় রাখিস। কারো কাছেই ফোন নেই, সো নো কল, নো মেসেজ। নাহিদ মাথা দোলালো। আচ্ছা। পরপর উদ্বিগ্ন গলায় বলল, সব ভালোই ভালোই হবে তো বিট্টু? মিথিলা আমার হবে তো? শাফিন বলল, হবে মানে হতে বাধ্য। খালি একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায়, বাকিটা আমাদের উপরে ছেড়ে দে। নাহিদ ভরসা পেল। তীব্রর সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয়। তার উপরে মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম, তীব্ররও তাই। সেজন্য ভীষণ বিশ্বস্ত চারজন ব্যতীত বাকিদের জড়ায়নি সে। এমনকি সবার পরিচিত জিপ রেখে অন্য গাড়ি ভাড়া করে এনেছে। নাহিদ ফোন হাতে দিতে দিতে বলল, আচ্ছা, আরেকবার ওর ছবিটা দেখে। মিরাজ বলল,
লাগবে না, দেখিয়েছিলি তো একবার, মনে আছে? তীব্র তাগাদা দিল। সময় কম, চল। আর তোকে যা বলেছি মাথায় রাখিস। নাহিদ বলল। আচ্ছা আচ্ছা। তীব্র ড্রাইভিংয়ে বসে, পাশে সাফিন, পেছনে মিরাজ। মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই। কেউ দেখেই চিনে না ফেলার সুবিধায়। থেকে গেল নাহিদ। চলে যাওয়া গাড়ির দিকে চেয়ে বেকুল প্রার্থনা করলো আরেকবার। পুষ্পিতাকে সাবধানী কদমে বাড়ির পেছনে যেতে দেখেই সন্দেহে ভ্রু গোটালেন খোরশেদুল। এই মেয়ে এই রাতে একা ওদিকে যাচ্ছে কেন? এলাকায় আসতে না আসতে কি কাউকে জুটিয়ে ফেলেছে? খোরশেদুলের পুরো নাক ফুলল। নেতিবাচক ভাবনায় মস্তিষ্ক তলালো। পুষ্পিতার নম্র পদাচরণ অনুসরণ করেই ত্রস্ত পিছু নিলেন তিনি। পুষ্পিতার শরীর সর্বদা গুটিয়ে থাকে, চেহারায় থাকে ভীতকর প্রলেপ, যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হচ্ছে। তবে লাফ ঝাঁপ দিয়ে মরেও যাবে সে। অমন নেতানো চোখে মুখে বিল্ডিং এর পেছনে সে দাঁড়ালো। যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে স্বস্তি পেল খানি। সারা বাড়ি সবুজ লাল আলোয় অল্প স্বল্প ছটা আসছে এখানেও। সবকিছু স্পষ্ট না হলেও ঘুটঘুটে নয়, কিন্তু ভয়টা কমেনি। নতুন বাড়ি, অচেনা জায়গা, সব মিলিয়ে শঙ্কিত সে। দুর্বল, বুক কাঁপছে। মনে হচ্ছে পেছনে ভূত দাঁড়িয়ে এসেই মটকে দেবে ঘাড়। পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সাউন্ড সিস্টেমে গান বাজছে, হুল্লোড়ে সব গান। পুষ্পিতা অপেক্ষা করে। ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো? আপু যে বলল গেলেই পাবে। পুষ্পিতা অধৈর্য হয়ে পড়ল। মশা ভিড়ছে ত্বকে, গরম লাগছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। তার উপরও ভূত প্রেতের আশঙ্কা। আচমকা একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসানো মুখে। পিলে চমকে গেল পুষ্পিতা। আততায়ীর হাতের বাঁধন দৃঢ়, সাথে নরম কিছুর স্পর্শ। পোক্তভাবে ধরায় পুষ্পিতার হৃদস্পন্দন তত্র থেমে যায়। ছড়াৎ করে লাফিয়ে ওঠে কলিজা। পরপর নাসা ছিদ্র ভেদ করে ঢোকে উৎক কিছুর গন্ধ। ভীত প্রকট চক্ষু দুটো নিভে আসে ক্রমে। একটা সময় আগন্তুকের ওপরেই পিঠ ঢলে পড়ল তার। পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখে ঠোঁট এলিয়ে শ্বাস ফেলল সাফিন। ক্লোরোফর্ম ভেজানো রুমাল ঝটপট ভুলো পকেটে। পেছন থেকে কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকিয়ে একবারে নামিয়ে আনলো থুতনিতে। পুরো চেহারা ঢেকে গেল এবার। মিরাজ হন্তদন্ত ভঙ্গিতে পাশে এসে দাঁড়ালো। অবচেতন পুষ্পিতার আপাদমস্তক দেখে বলল, বউ, অথচ পরনে বেনারসি নেই কেন? 3 পিস পরে বিয়ে করবে নাকি? সাফিন বলল, শালা ওসব পরে ভাবিস, আপাতত ভাগতে হবে, কেউ দেখলে সর্বনাশ। মিরাজ মাথা দোলালো। ব্যস্তভাবেই পুষ্পিতাকে পাজা করে তুলল। তীব্রর কানে হেডফোন, লম্বা পা দুটো তুলে রাখা স্টিয়ারিংয়ে। মিথিলাদের বিল্ডিং থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে। কর্ণকুহুরের দৃপ্ত আওয়াজে বাজছে মাইকেল জ্যাকসনের গান। সাফিনদের আসতে দেখেই চটপট সোজা হয়ে বসল ও। সিগারেট ফেলে মুখে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ি। সাফিন আগে আগে এসেই দরজা খুলে দেয়। মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুইয়ে দিল সিটে। তীব্র সতর্ক গলায় শোধালো, কেউ দেখেছে? না। ওট ফার্স্ট। মিরাজ পাশে বসলে সাফিন পেছনে। এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো। পথে পুষ্পিতার কোমল হস্তযুগল দাড়িতে আটসাট হয়ে বাঁধলো ওরা। মিরাজ পাশে বসলে সাফিন পেছনে। এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো। পথে পুষ্পিতার কোমল হস্তযুগল দড়িতে আটসাট করে বাঁধলো ওরা। খোরশেদুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হাত পা ঠকঠক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছে। কথাখানা ভেবেই রুদ্ধ হয়ে এলো শ্বাসনালী। দ্রুত পায়ে এগোলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। তুখোড়ও বিরোধিতায় অন্তপট ভরে এলো। এক পলক চাইলেন সাজানো তক্তকে বাড়িটার দিক। আজ তো মিথিলার বিয়ে। এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গেছে, তবে তো বিয়ে ভেঙে যাবে, নষ্ট হবে তার মেয়ের জীবন। না না, বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না। খোরশেদুল মাথা নাড়লেন দুপাশে। চোখ মুখ পাথুরে করে ভাবলেন, পুষ্পিতা গোল্লায় যাক। সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদয় হোক তার ঘর থেকে। আজ কোনো একভাবে তো হচ্ছে।
ওর জন্যে তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খোরশিদুলের স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ। বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলীল হাব ভাবে। মিথিলার কক্ষ শূন্য আপাতত, সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়, 3 তলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু নোহা নির্বিকার বসে, তার এসবের মাথা ব্যথা নেই। মিথিলার বর কারো না মোটা, সেসব নিয়েও তরুণী মেয়েটি উদ্বেগহীন। ওর সাথে কোনো রূপ কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে। মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতের সব কাজ সেরে আসবে। কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্প বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখল, জিরিয়ে নেয় সে। ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন। অশান্ত অস্থির চিত্ত, বিচলিত চাহনি বারবার নিরীক্ষণ করছে দৌড়ের দিকে। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘণ্টাখানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্গ্রীব ছিল আংটি নিয়ে, কখন হতে পারে জলজলে পাথরখানা দেখবে দু চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে সখানেক কল দেওয়া শেষ। বন্ধ এবারেও একই রকম বন্ধ শুনে মিথিলের ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টোপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক ভেড়াটারও তো সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে না। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দপদপিয়ে ওঠে। হাঁটা থেকে থেমে দাঁড়ালো তৎক্ষণাৎ, আর ভাবে, পুষ্পিতা, সুরূপা, নাহিদ ওকে দেখে আবার বেঁকে বসেনি তো? নিজে বলদ হোক, পেছনে বিষ্টুর মতন দাপটে কোন্ডা বন্ধু, তার ওপর পুরুষ মানুষ। বোকা পুষ্পিতাটা কোনো বিপদে না পড়লেই হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছেলেবেলা থেকেই পুষ্পিতাকে তার সহ্য হয় না। রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ওর রূপ গুণের বিশেষণ শুনতে শুনতেই বিদিষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বোন তো দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপাকে পড়ুক, অবশ্যই তা চায় না। মিথিলা নাহিদকে আবার কল দিল। বিফল হয়ে চসূচক শব্দ করল আগে। বসে পড়ল বিছানায়। এর মধ্যেই সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো মিথিলা, উদ্গ্রীব হয়ে শুধালো, আম্মু, পুষ্পিতাকে দেখেছো? ওকে নিচে? সালমা বেগম হাঁটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই। ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আমি। ভাবলাম নুহার কাছে হয়তো, তাই খুঁজতে এসছি। মিথিলা ঠোক গেল। এর মানে ও যা ভাবছে তা সত্যি নয়তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই, এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছি না মানে কি আন্টি? এই মিথিলাপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভ্রু কুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে বলে বলল, হ্যাঁ, আমি তো 4 জন আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তো ওর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়ে, মেয়েটা তাহলে কোথায় গেল? ও তো আশেপাশে কিছু চেনেও না, একা যাবে। আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও নড়ে না যে সে। মিথিলা জিভে ঠোঁট ভেজালো। তার সব রাগ বর্তারও অবলা নাহিদের উপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখে লালা বেরিয়ে গেছে জিভে। সে ক্ষুব্ধতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খোরশিদুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, তুমি এখানে কি করছো? বেয়ান সাহেবা খুঁজতেছেন তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখছো ওকে? খোরশিদুল খানিক থমকালেন। মানুষপটে ভাসল একটি ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা, আর তীব্র সেই গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমিষেই। কঠোর কণ্ঠে বলেন, আমি কি করে দেখব? কাজ পেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি আমি জানি না। আছে হয়তো প্যান্ডেলের কোথাও। কিন্তু আমি তো ওখানে দেখলাম, ছিল না ও?
আশ্চর্য, এমনভাবে রিয়্যাক্ট করছো কেন সালমা? পুষ্পিতা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ি অ্যান্ডেড করো যাও। আজ যদি এইসবে কোনো ফাঁক রাখো, মেয়েটাও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে না। তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া করার কিছুই থাকবে না আমাদের। সালমা বলেন। কিন্তু পুষ্পিতা। খোরশেদুল বেজায় বিরক্ত হয়ে বলেন। আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় খেলছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন, এসো তো। রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদুল। দরজায় গিয়ে থামলেন। পেছন ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে বলেন, তুমি তৈরি থেকো, একটু পরে কাজে আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো। ইঞ্চি খানেক অনুচিন্তন কমল না, তবে ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্যই মিথিলা স্থির রইল। নুহা শান্ত থাকতে পারল না, তার ভেতরটা উত্তেজনায় ছটফটায়। পুষ্পিতা নিচে না উপরে, আশেপাশে আছে না নেই এসবে ভেবেও সময় নষ্ট করল না। ওকে খুঁজতে হন্যে কদমে ছটফট ঘর চালো। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার অল্পতর স্বল্প দাপট। সারাদিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার উপর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেয়ালে, পা দুটো বন্দি দশার সম্মুখে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিকে। হস্তযুগলেও শক্ত রশির প্যাচ। পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলায় মেতেছে 5 জন সসৈন্য যুবক। প্রত্যেকের আঙুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসছে ওদের। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোন রকম উন্নত তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে হেতায়। বাড়িটা মুশফিকদের, একতলা সম্পূর্ণ, বাকিটা ফাউন্ডেশন করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। একমাত্র পাহাড়দার হিসেবে দারোয়ান লোকটি থাকে। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে। দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় নেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা নির্জন। ওরা ব্যতীত একটা কাকপক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়া বাঁধেনি কিছুতেই। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাইরে চাইল। হাওয়া চলচলের হু হু শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। পারিপার্শ্বিক অবস্থা গা ছমছমে ভুতুরে। নাহিদ আবার ঝড়ের কবলে না পড়লেই হয়। তার চিন্তার মধ্যে মুশফিক হাই তুলল। তন্দ্রায় ঢুলছে সে। চোখের পাতা মেলে রাখা মুশকিল। সে বিদায় নিল খেলা হতে। একটা বালিশ এনে বন্ধুদের পাশে মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। শাফিন সবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারল। খুশি মনে আওড়ালো, বিট্টু এসেছি তো অনেকক্ষণ। এতক্ষণে নিশ্চয় মেয়ে খুঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে বল। তীব্র ছোট করে বলল, হয়তো। মিরাজ মেকি দুঃখ নিয়ে বলল, বেচারা নাহিদের শ্বশুর, মেয়ে গায়েব হয়ে গেছে, টেরও পেল না। ব্যাপারখানা অনেকটা মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার মতো হয়ে গেল। শাফিন সুর মেলালো, আমি তো অসহায় বরের কথা ভাবছি। সেজে গুজে বিয়ে করতে এসে দেখবে বেটা বউ নেই। ইস, কি বেজ্জতির ব্যাপার। সশব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজা। সদ্য ঘুমালেও কথাটা শুনে হাসি চাপাতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের মুখ চোখ গম্ভীর। অমন গোমরা থেকেই বলল, কিন্তু আমার এইসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধারো, কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকার প্রতাপী শিষ্য মাস্তান বিট্টুর গ্যাং। আমরা কিনা একটা মেয়েকে চুরি করে আনলাম। ইট ইজ হার্ট মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটাকে সবার সামনে দিয়ে তুলে আনা যেত। এলাকাবাসীর ভয়টা 4 গুণ হতো, সাথে আমাদের উৎসবটাও। শাফিন বলল, সালা গর্ধব, 300-400 মানুষের মধ্যে একটা মেয়েকে তুলে আনবে তুমি? তাও আবার যে মেয়ে রাজি নেই বিয়েতে।
তোর বুদ্ধিতে কাজ করলে এতক্ষণ হয়তো জেলে থাকতাম। এমন মদ খেয়ে তাস খেলা বেরিয়ে যেত। মিরাজ বলল, তাছাড়া রাস্তার মেয়েদের উত্ত্যক্ত করা আর বাসের সামনে দিয়ে তুলে আনা এক না বন্ধু। এই দেশে কিছু হোক না হোক ভিডিও একটা করলেই ভাইরাল হতে জানে। আরমান বলল, তবুও চোরের মতো মেয়ে আনায় কেমন কেমন লাগছে। শাফিন চেতে কিছু বলতে গেলেই তীব্র থামালো। ওর দিক ফিরে বলল, তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই ভুলে যাচ্ছিস বিট্টু মাস্তানের গুন্ডামির ক্যারিয়ারে মেয়ে ঘটিত কোনো রেকর্ড নেই, গ্যারান্টি হবেও না। না হলে যে খোলামেলা মাস্তানি করে, রাস্তাঘাটে লোকজন পেটায়, সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্যে থেকেও মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান সায় মেলালো এবার। কথাটা ঠিক, আমরা মেয়েদের সঙ্গে যতই ফাইজলামি করি বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অন্তত কখনোই কিছু করিসনি। কারণটা আগেই বলেছি, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষকে আঘাত করে যে আনন্দ, দুটো বাজে কথা শুনিয়ে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানোয় সেই আনন্দ নেই। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সব থেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্যে মিথিলাকে আনতে যেতাম, পুলিশ ঝামেলা হতো নিশ্চিত, আর তাতে সবার আগে ফাঁসতো নাহিদ। ছা পোষা গরুটাকে শুধু শুধু বিপদে ফেলে কি লাভ হতো? প্রথমবার আমাদের বন্ধুদের কাছে কেঁদে কেটে একটা মেয়েকে চেয়েছে সে। বিয়ে করার এত শখ, পুলিশ নিয়ে গেলে বিয়ে তো দূর, সংসার হতো 14 শিকের ভেতরে। সবাই মাথা ঝোলালো। ঠিক ঠিক। তীব্র বিয়ারে চুমুক বসালো। গল বিল পার করিয়ে ফেরে বলে, এইভাবে এনেছি, কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে, ওরা ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 থেকে 3 হয়ে ফেরে, তখন মেয়ের পরিবার চাইলেও করতে পারবে না কিছু। তীব্র ভ্রু রাচালো। সে থামতেই হই হই করে উঠল ওরা। উজ্জ্বল চেহারায় সমস্বরে আওড়ালো, মারহাবা, কি বুদ্ধি। তীব্র স্বল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটের ছোটে উকি দেয় প্রচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো তখন। খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওইদিকে। আরমান শুধালো, কেন? ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ, আমি দরজা খোল। মিরাজ ভ্রু নাচিয়ে বলল, এসেছে গরুটা, যাই খুলে দেই। সে উঠতে গেলে তীব্র আটকালো। তারা ওর সাথে কাজই আছে না, মাস্ক পর সবাই। মিনিটেই সেই আগের রূপে ফিরল ওরা। নাকের ডগা অব্দি মাস্ক আর বড় ক্যাপ ঝোলানো মাথায়। মুশফিক উঠে বসল। এত হুজুগের মধ্যে আজ আর ঘুম হওয়ার নয়। মিরাজ দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকল নাহিদ। পরনে শেরওয়ানি, একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ছাটে ভিজেছে গা। তবে তীব্রর কড়া আদেশে তার চেহারাও ব্যাপ্ত। পেছনে সাদা পাঞ্জাবি, পাজামা, টুপি পরিহিত মৌলভী সাহেব ঢুকলেন। প্রথমেই নজর বিঁধল মদের বোতল আর তাসের ওপর। সবার দিক চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞ মাথায় খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা, ফাঁকা শূন্য টান বাড়ি, তার উপর এতগুলো বলবান ছেলে একসাথে আসর মেরে বসেছে। মেয়ে কোথায়? কোনোভাবে কি তিনি সচেতন তীক্ষ্ণ চাহনি আশেপাশে পড়ালেন। প্রশ্ন ছুড়লেন, পাত্রী কোথায়? আর এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জোর জবরদস্তির বিষয় নেই তো? সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইল তীব্রর দিকে। বেটা মৌলবি ধরে ফেললে কি হবে? সব তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারা দেখেই ধরাম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পল চেয়ে তীব্রর দিকে ফিরলেন। ওর হাতের চকচকে ছুরিটা দেখেই শির দ্বারা সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন। এ কি? তীব্র বাহুতে টান মেরে ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হকচকালেন তিনি। ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে গেছে। মিরাজ ভদ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার।
তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে? একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলবী আতঙ্কে ঢোক গিললেন। জি। তীব্র ছুরিটা ভাঁজ করে শাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ নিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য, চারপাশে খোঁজে তার প্রেয়সীকে, জিজ্ঞেস করে, মিথিলা কোথায়? আরমানের জবাব, পাশের ঘরে। কিন্তু তোর হাতে কি? নাহিদ ব্যাগের দিক দেখলো একবার, সলজ্জে জানালো, ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আর একজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, সব কত, মেয়ে তো পেয়েও মোছে না। স্পষ্ট বিদিষ্ট গলায় বলল, এই শালা শর্ত সামন থেকে। নাহিদ নাক ফোলালো, তীব্রর দিক চেয়ে নালিশ জানালো। দেখেছিস বি? এতটুকুতে তীব্র চোখ রাঙায়। নাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তেই হুঁশ ফিরল নাহিদে। থামলো সেখানেই। শাফিন বলল, তোর ফুলটুসির পাশের ঘরে গিয়ে হাত পা খোল যা। নাহিদ চোখ কপালে তুলল। মানে কি, তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাধা শালা, যা ভাগ এখন। নাহিদ তাপিষ্ট পুষ্ট, তবে মনে মনে মুখে রা করার হিম্মত তার নেই। চোটপাটে কদমে ঢুকে গেল ভেতরে। কাজী সাহেব হকচকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতন দাঁড়িয়ে আছে তার সামনে। গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাসও নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেনি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুন্ডা আছে। এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে। খাটের উপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখেই নাহিদের বক্ষ বেদনা পারল। ইস, কি অবস্থা তার মিথিলা। বন্ধুদের প্রতি কটমটিয়ে বলল, জল্লাদগুলো আমার মিথুকে কিভাবে বেঁধেছে, বদমাস সব, একটুও মায়াদয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে ত্রস্ত এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতেই দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবেই চোখ পিটপিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টে এলো বিস্ময়ে। সচকিতে চায় পুষ্পিতার হাতের দিক। মস্তিষ্কে উদ্ভব হলো মস্ত ফুলের আজ। শ্বাস থামলো তার, গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল। বিট্টু! এই ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লে না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতেই শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনেই যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো, তড়িৎ বেগে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামল, ঘাড় বাঁকালো কাজের দিক। লোকটি ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়। জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখে দ্রুত নিয়ে আসে। কাজের হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধল। দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অবধি এক চুল নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করেন। নাহিদ চিৎকারই দেয়নি, একেবারে উঠে লেপটে আসেছে দেয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামল। বিচলিত চাউনি নিক্ষেপ হল ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাসে উৎপীড়ন, অস্বাভাবিক দৃষ্টির নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো, কি হয়েছে? নাহিদ গতিতেই আঙুল উঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখে মুখ পাল্টে গেল ওদের। শশব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। শাফিন চোটে বলল, যাই হোক, একটা বললেই হলো। তুই তো মুখই দেখিসনি এখনো, না দেখেই বুঝে গেছিস এটা মিথিলা নয়। ইয়ার কি মারাস? শান্ত নাহিদ চলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে? এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও আমি বুঝতে পারি, যেখানে সেখানে এত কাছ থেকে দেখেও বুঝবো না। তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কে? গরুটা মুখ না দেখেই হাম্বা হাম্বা করছে। শাফিনদের তো ভুল হওয়ার কথা না, ওরা তো ছবি দেখেই গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো নয়। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদৃঢ়।
উতলা হয়ে বলল, বিশ্বাস কর, এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয় ও। তীব্র তপ্ত আর চোখে শাফিনের দিকে চাইল। অমনি গুটিয়ে এলো সে, আমতামতা করে বলল, এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলার বাড়ির পেছনে আসবে, আমি তো সেখানে থেকেই তুলে আনলাম। এর মানে তুই মুখ দেখিসনি? শাফিন যেই মাথা নাড়ল, তীব্রর খড়খড়ে হাতের সপাটে এক চর পড়ল গালে। ফের মারতে গেলে শাফিন এক লাফে পেছনে লুকালো মুশফিকের। কাদো কাদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বলেনি। তীব্র মিরাজের দিকে চাইতে এসে সাফাই দিতে মিনমিন করে বলল, কিন্তু আমি তখন। এদিকে জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো। বলতে চাইল, বিট্টু তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতে মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ানোর সামনে। সে আদেশ করল, ওদিকে ঘোর। হ্যাঁ, ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরল। সহসা পেছনে বরাবর দুর্দান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তেও খাটে কাঠ ধরে সামলানো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করল, শাফিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ে গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা? তীব্র গর্জে উঠল, চুপ, আরেকটা কথা বলবি না কেউ। কতগুলো অকর্মা পুষ্টি দলে একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্লান্ডার করে ফেললি। ওর মাথা নামালো চুপচাপ। নাহিদ হাসফাস করে বলল, এখন কি হবে বিট্টু? এই অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে। এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো জেদে। আবার পড়ল, দু কদম পায়চারি করলো ফুসতে ফুসতে। আরমান কাছে এসে বলল, শান্ত হ, মেয়েটার জ্ঞান ফেরাই, তারপর ওর থেকে জেনে নেওয়া যাবে সব। মিথিলা আসার কথা যখন, ও কেন এসেছিল সেটাও ওর মুখেই শোনা যাবে। তীব্র ক্রোধ থামে না। ক্ষোভে লাথি বসায় খাটের পায়ে। চুপসে দাঁড়িয়ে থাকে শাফিন আর মিরাজ। সে খ্যাক করে ডাকে, এই মেয়ে ওড়ো। মুশফিকের ঘুম হাওয়া মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কি উঠবে? তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগানো শাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, আকাম করেছিস যখন, এবার তোল মেয়েটাকে। ও ঠোঁট উল্টায়, বিড়বিড় করে, যত দোষ সাপিন গোস। এগিয়ে যায় উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিক। সমস্ত রাগ ক্রোধ এবার গিয়ে পড়ল ওর উপর। সব দোষ এই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক্ষ মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিটা ছুঁড়ে মারল ওর মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতা। তীব্র সঙ্গে সঙ্গে আরেকটা চর বসালো মাথায়। শাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলো? সে খেপে বলল, কাপড়টা সরাবে কে? সরাচ্ছি। শাফিন ঝুঁকে যায়। পুষ্পিতার মুখোশে টান বসায় অভঙ্গুর হস্তে। প্রকোপে 5 ক্লিপ সহ মেয়েদি কয়েদি কেশ ঘষে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আর্তচিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেও পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষেই। শাফিন মহাবিরক্ত হয়ে বলল, সালার কারেন্টকে এখনই যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে। ধীরে সুস্থে চোখ মেলে ভারী মস্ত সোজা করল। নড়তে গিয়ে বুঝল তার হাত দুটো বাঁধা। অবশ পদযুগলেও কঠোর কিছুর স্পর্শ। চোখের সামনে ঘুটঘুটে তিমির। তুষারের ন্যায় জমে গেল অমনি। মনে পড়ল পেছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অজ্ঞাত শঙ্কায় ধরফর করে বুক। পরপর অচেনা পুরুষালী স্বর প্রখর গতিতে কর্ণকুহরে হামলা চালায়। শিরায় শিরায় রক্ত সঞ্চালন থমকে যায় তার। কোথায় যে পাই এখন? এই বেটা, মৌমাছি এখানে? মুশফিক উত্তর দিল, থাকার তো কথা, দেখছি দাঁড়া। ফ্ল্যাশ জ্বালা বেজে সাথে কোনো ফোনও আনেনি কেউ। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের।
পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করল তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের ওই আলোতেই ওর মুখটা ভাষ্ট, আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখালো শুধু সাদাটে দুই চোখ। আবৃত মুখমণ্ডল চাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ! উপস্থিত সকলে ভরকে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনেই লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দূরে ওঠে। হিমশিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা, নাম। না না, সাপ। সাফিনের মনে পড়ল তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে। এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপট বের করে চালালো, ফেললো পুষ্পিতার মুখের ওপর। আকস্মিক কড়া আলোয় তোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা। মুচড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল। নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয় আবার। তেতে বলল, মিথ্যে বললি কেন? কোথায় বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্ষায় পুষ্পিতার নির্মল আননে। মুহূর্তে ঠোঁট দুটো থামল তার। অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করে তির্যক রেখা। চক্ষু গহ্বর সেই উৎপাতে বেসামা। ললাটের সূক্ষ্ম ঘামে লেপটে থাকা ক্ষুদ্র কেশ। খিজে নেওয়া পল্লবে এক অন্যরকম অভিভূতি। ছোট জানালার কপাট ডিঙিয়ে সনসন হাওয়া সবেগে আসে। হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাঠি। বুড়ো আঙুল ছোঁয়ার পূর্বেই দপ করে নিভে যায় কিরণ। উষ্ণ বায়ু আজ বড্ড শীতল। সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্র শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টেনে হিঁচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুই দিকে। তীর করে নড়ল দোলন চাপার মতন ওষ্ঠপট। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি বক্ষস্পন্দন থমকে রাখল তীব্র। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করে চেয়ে। মেয়ে দেখলেই নেচে ওঠা সাফিন ইহ জগতে নেই। হা করে লাইট ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেল। মুগ্ধের মতো তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম জ্বালিয়ে এনেছে। সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখল। বুঝল যা বোঝার। রূপসী মেয়ে দেখে সবকটা হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্রর দিকে চায়। এবার চোখ কোঠর ফুলে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিকে তীব্রর আবিল অক্ষির অমন নরন চাউনি দেখে নিজেই বোকা বনে গেল। ও ঘর থেকে মরিফ সাহেব বিনয়ী স্বরে ডাকলেন, শুনছেন বাবারা? আমাকে একটু আলো দিন না, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান সাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এই ঘরে কেবল মোমের নির্ভেজা জ্যোতি। কামরার চতুর্দিকে ঈষৎ বেগে লুটোপুটি খায় তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখেই গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিভু ভয়ার্ত নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্র সময় এলো যখন ওই দীঘল হরিণী চোখের চাউনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে দিল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই। মিথিলার স্থানে অন্য মেয়ে আসায় তার মাথায় জ্বলছে দাও দাও অগ্নিশিখা। কর্কশ্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ? হাজলামো মারাচ্ছে আমাদের সাথে। পুষ্পিতার দুর্বল দেহ ছলকে উঠল। রূঢ়ভাষী নাহিদের দিকে ভীত সন্ত্রস্ত হয়ে চাইল। কি দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না। শুধু মনে আছে সিরিয়ালে দেখা সাপের মতো দুটো পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজেই লজ্জা পেল বোকামির। হুট করিয়ে জ্ঞান ফেরা, আবার অন্ধকারে হঠাৎ ওইভাবে দেখায় বাস্তব অবাস্তব ঘুরিয়ে ফেলেছিল। পুষ্পিতার মাথা নুইয়ে চুপ করে রইল। তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলে গলবিলটা মরুভূমির মতো শুষ্ক হয়ে ওঠে ক্রমে। সাফিনের ঠোঁটদ্বয় তীব্রর দিকে ধেয়ে গেল। ফিসফিস করে বলল, ভাই, এই এলাকার এমন চোখ দাদানো মেয়ে আর আমরা দেখলাম আজ। হাউ ইজ দিস পসিবল? তীব্র উত্তর দিল না। ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিকে।
ছোট দৃষ্টি গেঁথে রইল রংচটা ওই দেয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন? কিছু করবি না? এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখন তোর গার্লফ্রেন্ডের বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। নাহিদ থমকে যায়। হাঁসফাঁস করে মাথার চুল খামছে বসে পড়ল মুহূর্তে, বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয় ডর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসল, নরম গলায় সান্ত্বনা দিল, কাঁদিস না, যা হবার তা তো হবেই, ও তোর ভাগ্য নেই। নাহিদ শুনল না, সে হাউথাস করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মোম ধরিয়ে দিল মুশফিক। পুষ্পিতা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ লেগে গেল দেয়ালে। বাধা পা সেটে আসতে চাইল। শঙ্কায় ঠকঠক করে ভূমিকম্প নামল হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে। পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিকে। চোখাচোখি হয় দুজনে। বাইরে কালবৈশাখী দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড়। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্তিতে একজোড়া ভীত ও স্থির কারোমণির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো দাব সাদাটে নজর। তীব্র চাহনি সেকেন্ডে ঘুরে আসে পুষ্পিতার সমগ্র ঘরমাত্র চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকেই মুখখানি দেখল এবার। সীমান্তহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় ভ্রুযুগলের নিচে সদ্য ফোটা শালুকরূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ। কম্পমান অধরভাজে ঝর্ণা সম রিমঝিমে স্নিগ্ধতা। তীব্র এত নিকটে আসায় পুষ্পিতার রুহু শুদ্ধ কাঁপছে। লোকটা কি এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, কিংবা খুব নোংরাভাবে স্পর্শ করবে ওকে? পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দুরুদ পড়ছে। এদিকে শাফিন ওরা একে অপরকে দেখছে। তীব্রর হাব ভাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভ্রু চাচ্ছে এক একজন। পুষ্পিতার চোখ নামিয়ে নেয়। তক্ষুনি শুনতে পায় তীব্রর প্রশ্ন। ফের চাইল সে। তীব্র উন্মুখ মোটা ভ্রু নাচিয়ে স্থূল গলায় শুধালো, নাম কি? পুষ্পিতা ঢোক গেলে কুকরে আসে পিপাসায় কাতর কণ্ঠনালী। অবরুদ্ধ কোনো রকম উত্তর দেয়। শাফিন ধৈর্য হারিয়ে ফেলল, বলল, উপু। মন্থর বেগে মাথা নাড়ল পুষ্পিতা। তাহলে কি? পুষ্পিতা। শাফিন কপাল গোছায়। কার পিতা? মিরাজ বাহুতে কিল মেরে বলল, পুষ্পিতার গর্ধব। ও আচ্ছা। নাহিদ কাঁদছে, আহাজারিতে কপাল চাপড়াচ্ছে। মুশফিক খেই হারিয়ে বলল, নাম থাম বাদ দে, জিজ্ঞেস কর ওই সময় বাড়ির পেছনে মিথিলার জায়গায় কি করছিল ও? শাফিন শার্টের হাতা ভাঁজ করল, ভাবসাব নিয়ে বলল, আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডে ছুরি বের করে উঁচিয়ে ধরো সামনে, তর্জন দিল গম্ভীর করায়। এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেবে ভেব না। যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? নাহলে কেটে পিস পিস করে ফেলবো। সঙ্গে ছুরিটা দিয়ে ক্রস দেখালো শাফিন। যে মেয়ে টেলিভিশনে রক্তারক্তি দেখলেও ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখল সে। আবারও কি বিভৎস হুমকি! অচরের মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদে প্রভায় চিকচিক করছে ধার। এখন এই ছুরি দিয়ে কি প্রহার চালাবে এরা? পুষ্পিতা আতঙ্কে স্তব্ধ বনে গেল। বক্ষ স্পন্দন চমকে ধমকে লুটিয়ে পড়ল এবার। ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। তবদা খেয়ে একে অন্যকে দেখল। শাফিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কটমটিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে? আমি তো ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছো তো, এমন ভয় পেয়েছো যে একবারে চিৎপাড়াং হয়ে পড়ল। এখন নে, এবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করল শাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখেই অজ্ঞান হয়ে যায়। এমন ভীতু মেয়ে! আল্লাহ, এই মেয়ের নাম পুষ্পিতা কেন?
ভিতর ডিম রাখা উচিত ছিল রে। মোমের কিরণ নিভে আসছে। অল্প সময়ের ব্যবধানে তার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। কক্ষ জুড়েই টিমটিমে আলোর কান্তি, বাইরে শক্তিশালী বেগে ঠিকরে পড়া এক একটি প্রকাণ্ড বজ্রপাত, সানসেট ছোঁয়া বৃষ্টির ঝুপঝাপ করতালির রিঞ্ঝির শব্দ, সাথে নেত্র সম্মুখে 4-5 জন অজ্ঞাত মুখোশধারী যুবকের লম্বা কদমের পায়চারি। পুষ্পিতার শীর্ণ হৃদয় ভয়ে জড়সড়। শুকনো দেহ সাদা দেয়ালে লেপটে, দেয়াল ফুঁড়ে নিজেকে আড়াল করার একটু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টা। তার চোরা অথচ সচেতন চাহনি বারংবার ঘুরে আসছে ওই অচেনা পুরুষগুলোর হতে। আগের থেকেও দ্বিগুণ আতঙ্কে উপকার পুষ্পিতা। সাফিনের কেটে পিস পিস করার হুমকিটায় তার গতর এখনো কাঠ। এতক্ষণে এইটুকু বুঝতে পেরেছে ছেলেগুলোর টার্গেট ছিল মিথিলা, যেখানে ভুলবশত তুলে আনা তাকে। কিন্তু এবার বুঝি ওকে বলি হতে হবে। পুষ্পিতা চোখ বুঝে আরো একবার প্রার্থনা করল, দরকার পড়লে আমায় মেরে ফেলুক আল্লাহ, শুধু সম্মানে যেন হাত না দেয়। সাফিন তীব্র, মিরাজ, মুশফিক ক্রমাগত তার নাকের ডগায় এলোমেলো হাঁটছে। একজনের ভাবভঙ্গি চিন্তিত, উৎকণ্ঠিত। দ্বিতীয় তলায় এই ফ্ল্যাটে ঘর মোট 4টি। বসার ঘরে কাজী সাহেব বন্দি, বাকি শোবার ঘরের একটিতে নাহিদ। তার কান্নাকাটি বহাল তখনও। মিথিলাকে পাওয়ার একটুখানি আশা এমন নিদারুণ ভাবেই চুরমার হয়ে যাওয়ার হাহাকারে কণ্ঠনালী মত্ত। পুষ্পিতার মায়া হয় সে কান্নায়, মুখবিবরের সংকীর্ণতা বাড়ে। আপুটা এমন না করলেই পারত না, ওকে তো জোর করে বিয়ে দেওয়া হয়নি। খালুজান নিজে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন কাউকে পছন্দ কিনা। আপু নির্দ্বিধায় জানিয়েছিল না। তবে এই ছেলে এর উপর থেকে এমন করুণ কান্না হাউতাস মিথ্যে হতে পারে না। কাউকে হারানোর শোকে এমন আহাজারি তো কোনো ভুল মানুষের নয়। উনি নিশ্চয়ই মন থেকে ভালোবাসতেন। পুষ্পিতা উদ্বিগ্ন বক্ষে দীর্ঘশ্বাস টানো, ফের চাইল বাকিদের দিকে। মাত্রাধিক ভয়ে একটু আগে জ্ঞান হারিয়েছিল। চেতনা ফিরলে হাত পায়ের বাঁধন খুঁজে পায়নি, তবে বাধা স্থান চিনচিন করছে যন্ত্রণায়। দাগ পড়েছে হয়তো, কি নির্মমভাবে বেঁধেছে আদা মালুম। সাথে ওরাও চুপচাপ, সেই থেকে শুধু পায়চারি করছে। কেউ কোনো প্রশ্নই তো করছে না। এদের সংখ্যা আকাশ ছুটছে পুষ্পিতার। এই নির্বাক থাকাই যেন দানবীয় ঝড়ের পূর্বাভাস। দলবদ্ধ পরিকল্পনা সাজিয়ে কি হামলা করবে ওর উপর? এতক্ষণ তো তার অক্ষত থাকার কথা নয়। কি করতে চাইছে ওরা? পুষ্পিতার মানসপটে হঠাৎই নেকড়েরূপে ধরা দিল 5 জন। এক সে রক্তে মাংসের মানুষ, আর চারপাশে ঘুরছেই হৃদপুষ্ট হিংস্র নেকড়ের দল। আইঢাই বেঁধে একটা সময় ঝাঁপিয়ে আসবে গায়ে, নিষ্ঠুরভাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। পুষ্পিতার গলা শুকিয়ে যায় ভেবে, মাথা চক্কর কাটে দুর্বলতায়। একটু পানির জন্য গলবিলটা ছটফটায় খুব বিধিভাব। চেয়ে নেওয়ার সাহসটুকু হয় না। এদিকে বিপাকে পড়েছে তীব্র। চিন্তায় তার মস্তিষ্কে শিরা লাফাচ্ছে। ভীষণ বাজেভাবে ব্যথা উঠেছে কপালে। নাহিদকে দেওয়া কথা না রাখতে পারার ব্যর্থতায় দগ্ধ অন্তপট। মানুষটা সে পাষাণ বলে আখ্যায়িত হলেও বন্ধু আর মায়ের জন্য শতভাগ খাঁটি। তীব্র রাগে ফোঁস করে সাফিন আর মিরাজকে দুমদাম চিবিয়ে খাওয়ার ইচ্ছে চলছে ভেতরে। ওদের একটু অসতর্কতায় কি ঝামেলায় না বাঁধল। এমন বুঝলে সে নিজেই যেত, কোনোদিন নির্বোধ দুটোকে পাঠাতো না। এই ভেড়াগুলোকে নাকি এলাকার মানুষ ভয় পায়। আবার নাহিদের কাছে আরমান বসে, ওকে সামলানোর চেষ্টা আরত ছেলেটা। হাতে একটুখানি সময় মিললেও ফের ছেলেটাকে আনতে যেতে পারত, কিন্তু যতক্ষণে সত্যিটা জেনেছে ততক্ষণে সব শেষ, করার কিচ্ছু নেই। ওদিকে বসার ঘরে বন্দি পৌর কাজী, এদিকে এই মেয়ে। কোনটাকে নিয়ে কি করবে ভাবলেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তার। তীব্র আর চোখে একবার পুষ্পিতার দিকে চাইল। অগোছালো কালো চুলে তার পিঠ গালের একাংশ আড়ালে, 2 হাঁটু বক্ষে চেপে কবুতর ছাড়ার ন্যায় বসে। মেয়েটা যে কি সাংঘাতিক মাত্রার ভীতু ওর বুঝতে বাকি নেই। তাই আপাতত জিজ্ঞাসাবাদ বন্ধ। আর করেও বাকি, যেখানে সকল পদক্ষেপ রুদ্ধ সেখানে মেয়েটিকে ঘাটিয়ে কি লাভ? তীব্র দৃষ্টি ফেরায়। মেজাজ শান্ত করতে সিগারেট ধরালো। হুড়হুড়ে ভঙ্গিতে কামরায় ছড়িয়ে পড়ল কুঞ্জটি। খুব আস্তেই নিজ স্বরে কেসে উঠল পুষ্পিতা।
একে তৃষ্ণার্ত সে, দুয়ে ধোয়ার আক্রমণে গলা শুদ্ধ চড়ে উঠল যেন। তীব্র এই কাশির কারণ বোঝেনি, বুঝলেও কিছু করতো না কিনা সন্দেহ। নিরুৎসাহিত সে সিগারেট ঠোঁটে চেপে কঠোর চেয়ারে বসল গিয়ে। বন্ধ জানালার এক পাশের কপাট খুলতেই বর্ষার ছাট এসে চোখে মুখে লাগে। কত এসে মেঝেতে লোটায়। তীব্র মনোযোগী চোখে প্রকৃতি দেখল। অন্ধকারে হাত খুঁজে পাওয়া মুশকিল। বৃষ্টির ধার কমেনি, সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। হাঁটা ব্যতীত কারো টাটু শব্দ নেই। শাফিন চেয়েও কিছু বলতে পারছে না। দুটো অকাজ করে অপরাধীর ন্যায় চুপ সে। কখন আবার বিট্টুটা ফুঁসে ওঠে ওর উপর। দলের মধ্যে তীব্রর চর সেই বেশি খায়। এই তো তখনকার চরে এখনো গাল ঝিমঝিম করছে কেমন। এই ঘর থেকে আচমকা তার স্বরে ফোন বাজল। কাজী সাহেবের বাটন ফোনের উৎকট মাথা ধরানো ক্রিং ক্রিং আওয়াজ। সেই শব্দে পুষ্পিতার শক্তিহীন শরীরটা ফের কাঁপে, নড়ে চড়ে ওঠে। ভয়ার্ত ভ্রান্ত নজর চারপাশে ঘোরায়। সবকিছু আগের মতো দেখে শান্তভাবে চোখ বুঝল। চক্ষুপটে হানা দিল রাহাতের পাপহীন আর মমতাময়ী সালমা বেগমের আননখানি। আচ্ছা, সবাই কি জেনে গিয়েছে সে বাড়িতে নেই? মনে নিশ্চয়ই খুঁজছে খুব। রাহাত কাঁদছে বোধ হয়। বাকিরাও কি খুঁজবে ওকে? আপুর বিয়েটা কি হয়েছে? ছেলেগুলো যদি এখন ওকে রেপ করে মেরে ফেলে, তাহলে তো আর কোনোদিনও ফেরা হবে না ওদের কাছে। সারা জীবনের জন্যই তার পথ চলা এখানেই স্তব্ধ। পুষ্পিতা বেশি কিছু ভাবতে পারল না। বিভৎস কথাগুলো মনে করলেও বক্ষ স্পন্দন থমকে যাচ্ছে। আজকের এই রাত এত ভয়ানক কেন? এত কেন জঘন্য? এই জঘন্যতম অনুভূতির কবলে পৃথিবীর কোনো মেয়েই না পড়ুক। কাজী সাহেবের পিঠে বাঁধা হাত নিষ্পিস করছে, ডানে বামে কাত হচ্ছে, মোচড়াচ্ছে ভীষণ। ফোনটা লাগাতার বাজছে তখনও। নিশ্চয়ই তাকে ফিরতে না দেখে বাড়ি থেকে কল করেছে। তিনি শরীরটা বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করে কোনোভাবে পকেট অব্দি পৌঁছাতে পারলেন না। শেষে উপায়হীন হয়ে নরম গলায় হাত ছুঁলেন। বলছি বাবারা, কেউ একটু এদিকে আসবেন? ডাক শুনে ওরা হাঁটা থামালো। মুশফিক কটমট করে বলল, এই বুড়োটা তো আচ্ছা জ্বালাচ্ছে। দেখ তো ডাকছে কেন? মুশফিক গটগুটিয়ে এ ঘরে এলো। খ্যাক করে বলল, কি হয়েছে কি? ভদ্রলোক মিনমিন করে বলেন, আমার ফোনটা বাজছে। তো কি নাচবো? তিনি অনুরোধ করে, না মানে একটু রিসিভ করে দিন না। মনে হয় আমার বউ ফোন করছে। আসলে এরকম রাত করে কোথাও থাকিনি তো। মুশফিক ফোঁস করে উঠল। শালা, একে নিজের বউ নেই, দুইয়ের মাথা গরম, আর এই বুড়িয়া আছে তার রঙ্গ নিয়ে। একটু রিসিভ করে দিন না বাবা, না হলে ও চিন্তা করবে। মুশফিক নাক ফুলিয়ে ফোন বের করলো পাঞ্জাবি হতে। কাজী সাহেব খুশিও হতে পারলেন না। চোখের সামনেই খট করে লাইন কাটল সে। রীতিমতো বাটন টিপে বন্ধ করে দিল। কাজী হতভম্ব হয়ে বললেন, এ কি? মুশফিক যুদ্ধজয়ী সৈনিকের ন্যায় বলল, এবার আর কেউ ডিস্টার্ব করবে না। এইদিকে আমরাও চিন্তা করছি, ওইদিকে তোর বউও করুক। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, বুঝলি? কাজী সাহেব থতমত খেয়ে বললেন, হ্যাঁ। মুশফিক আর জবাব দিল না। হেলে দুলেও ঘরে গেল। ভদ্রলোক আহত ভঙ্গিতে বসে রইলেন। সাথে চেয়ে থাকলেন কোলের উপর থাকা ছোট্টখাট্ট ফোনখানার পানে। শাফিন ক্ষণে ক্ষণে পুষ্পিতাকে দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটার সংকুচিত শরীর ভাঁজ হচ্ছে আরো। শাফিন ভ্রু কুচকে কুচকে অনেক কিছু ভাবল। জিভে ঠোঁট ভিজিয়ে আলগোছে তীব্রর কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাকলো, বিট্টু। তীব্র জবাব তো দূর তাকালো না। সে মুখ কালো করে বলল, এখনো রাগ করে আছিস? কি বলবি বল। থমথমে জবাব। শাফিন আরেকটু কাজ ঘেঁষে বলল, বলছিলাম যে এবার যে ভুল করেছি সেটা তো আর শোধরানো যাবে না। আর এমন তো নয় যে আমরা ওসব ইচ্ছে করে করেছি। এখন যা হচ্ছে সেটার একটা অন্য রূপ দিলে হতো না? এবার না মানে কাজই যখন আনা হলো বিয়ে পড়াতে, তখন ওনাকে খালি হাতে পাঠানো কি ঠিক হবে? তীব্র ফিরে চাইল এবার। সরু নেত্রে শুধালো, মানে? তাকানোর ধরন দেখে উসফুসের মাত্রা বেড়ে গেল শাফিনের। আমতামতা করে বলল, না
ভেবে দেখলাম যে এ ঘরে মেয়ে আছে, ও ঘরে কাজই আছে, আমরা তো বিষয়টাকে কাজে লাগাতেই পারি। ইঙ্গিত বুঝল তীব্র, নিস্পৃহ কণ্ঠে বলল, নাহিদ যেভাবে ওর গার্লফ্রেন্ডের নাম ধরে কাঁদছে, তোর মনে হয় এখন ও অন্য মেয়েকে বিয়ে করবে? শাফিন উদ্বেগ নিয়ে বলল, ওর কথা কে বলেছে? তাহলে? শাফিন মাথার পেছন দিক চুলকাতে চুলকাতে সলজ্জে জানালো, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মাও তো কদিন ধরে পাত্রী দেখার কথা বলছিলেন। মানে এখন তো সব হাতের নাগালে, তো বিয়েটা তো আমিই করতে পারি। তীব্র আশ্চর্য চোখে চাইল, পরপর দাঁত খিচে বলল, চর মনে হয় একটাতে হয়নি, আর একটা খাবি? শাফিনের মিটি মিটি লাজুক হাসিটা মুহূর্তে মুছে যায়। তীব্র রুষ্ট চাহনি দেখেই সতর্ক কদমে ছিটকে দাঁড়ায় দূরে। ওই খসখসে পাথুরে হাতের মার খাওয়ার ইচ্ছে ফের নেই। ঠোঁট ফুলিয়ে বলল, ভালো লাগে না, তুই সব সময় আমার সাথে এমন করিস। তীব্র চোখ পাকালো। ফোর্ট এখান থেকে।